আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা শিখব বীজ সংরক্ষণ নিয়ে। এটি প্রথম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের একটি অংশ। বীজ সংরক্ষণ কোনো সহজ বিষয় নয়। এর সাথে জড়িত থাকে অনেক কিছু। তাই এটাকে বলা হচ্ছে বীজ সংরক্ষণ প্রক্রিয়া। প্রক্রিয়ার ভেতরে অনেক কিছু থাকে। বীজের উৎপাদনের পরে সেটিকে রোদে শুকানো, শুকানোর পরে সেটিকে প্রসেসিং করা বা প্রক্রিয়াজাতকরণ, এরপরে ধুলা বালি এগুলোকে সরানো, মান নিয়ন্ত্রণ এবং সর্বশেষ বিক্রি বা বিপণন। তাহলে বীজ সংরক্ষণের সাথে অনেক কিছু জড়িত। ফলে এই সংজ্ঞাটা তাহলে কি হবে? বীজ সংরক্ষণ বলতে বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকে বোঝায়। বীজ সংরক্ষণ করতে হলে কিছু শর্ত মেনে চলতে হবে। বীজ উৎপাদন, প্রথমেই আসে বীজ উৎপাদন এর কিছু শর্ত আসে। পরীক্ষা আসতে পারে বীজ শস্য উৎপাদনের জন্য আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর, কেবল বীজের জন্য ফসল চাষ করা। 2 নম্বর, নির্বাচিত জমির আশেপাশের জমিতে ওই নির্দিষ্ট বীজ ফসলের অন্য জাত আবাদ না করা। বীজ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করা। বীজের চারা বৃদ্ধিকালে জমি থেকে ভিন্ন জাতের গাছ তুলে ফেলা। বীজের ক্ষেত ঘন ঘন পরিদর্শন করা, যাতে আগাছা দমন, ভিন্ন জাতের গাছ তোলা ও রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব ইত্যাদি সম্পর্কে সঠিক ব্যবস্থা নেওয়া যায়। ফসলের পরিপক্কতার দিকে দৃষ্টি রাখা। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফসল কাটা, মাড়াই ও ঝাড়া। এরপর বীজ শুকানো। বীজ শুকানোর সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটি হলো বীজকে দীর্ঘায়ু ও পোকা আক্রমণ থেকে বাঁচানোর জন্য বীজকে শুকানোর প্রয়োজন রয়েছে। বীজের জীবনী শক্তি ও অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়াতে বীজ শুকানোর কোনো বিকল্প নেই। প্রকৃতপক্ষে বীজের আর্দ্রতা একটি স্ট্যান্ডার্ড মাত্রায় আনার জন্য বীজকে শুকোনো হয়। ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা থাকে 18 থেকে 40%। এই আর্দ্রতা বীজের জীবনী শক্তিকে নষ্ট করে ফেলে। তাই বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের নিমিত্তে বীজের আর্দ্রতাকে 12% বা তার নিচে নামিয়ে আনা আবশ্যক। আর এজন্যই বীজকে শুকানোর প্রয়োজন হয়। বীজ শুকানোর পদ্ধতি: বীজকে দুই ভাবে শুকানো যায়। একটি হলো প্রাকৃতিক বাতাসে শুকানো, আর একটি হলো উত্তপ্ত বাতাসে শুকানো। বীজের চারপাশে বাতাসে আর্দ্রতা থাকে, কিন্তু বাতাসের আর্দ্রতা যদি বীজের আর্দ্রতা থেকে বেশি হয় তাহলে বীজগুলো বাতাস থেকে
আর্দ্রতা নিয়ে বাতাস ও বীজের আর্দ্রতা সমান করে ফেলে। বীজের আর্দ্রতা প্রয়োজনীয় মাত্রায় রাখতে চারিপাশের বাতাসকে শুকনো রাখা প্রয়োজন। তার মানে চারিপাশে যদি বাতাস থাকে বেশি, তাহলে সেই বাতাসে যদি ময়েশ্চার বা আর্দ্রতা থাকে, তবে সেই বীজগুলো কি করবে, ওই বাতাসের আর্দ্রতা থেকে সে আর্দ্রতা নিয়ে নেবে। ফলে বীজ কি হবে, বীজের মান খারাপ হবে, কারণ বীজের আর্দ্রতা সবসময় 12% নিচে রাখা প্রয়োজন। বীজ শুকানোর ওপর, বীজ শুকাতে কত সময় লাগবে, বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে, এই বিষয়টি নির্ভর করে বীজের আর্দ্রতার মাত্রার উপর, বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রার উপর, বাতাসের গতির উপর, আরেকটি হলো বীজের পরিমাণের উপর। মনে রাখতে হবে, বেশি তাপমাত্রায় বীজ শুকানো ঠিক না। বেশি তাপমাত্রায় বীজ শুকালে বীজের ক্ষতি হয়। বীজের জীবনী শক্তি ও অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়। আবার কম তাপমাত্রা, অতি কম তাপমাত্রা বা অপর্যাপ্ত তাপমাত্রায় বীজ শুকালে একই রকম বীজের ক্ষতি হয়ে থাকে। অর্থাৎ বীজের জীবনী শক্তি ও অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়। তাহলে বীজের জন্য বীজ শুকাতে হলে একটি পরিমিত তাপের প্রয়োজন। যদি পরিমিত তাপে আমরা বীজ শুকাই, তাহলে সর্বোচ্চ মানের বীজ পাব। বীজগুলো অনেক দিন ভালো থাকবে, মানে বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায়, আর বীজের ব্যবসা লাভজনক হয়। এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বীজ প্রক্রিয়াজাতকরণ কাকে বলে? ফসল কাটার পর দানাদার বীজে পরিণত করা এবং পরবর্তী বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান ও অঙ্কুরোদ্গম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলে। বীজ শুকিয়ে মান ও আকার অনুযায়ী ভাগ করা এবং সর্বশেষ সংরক্ষণের ব্যবস্থা করা বীজ প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ একটি কার্যকলাপ। বীজকে যদি এভাবে আমরা প্রক্রিয়াজাতকরণ করি, তাহলে কিছু লাভ রয়েছে, মানে কিছু সুফল আমরা পাব। প্রথমে হলো বীজের বিশুদ্ধতা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, বীজ দেখতে অনেকটা আকর্ষণীয় হবে। তৃতীয়ত, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়বে। এবার আসো বীজের মান নিয়ন্ত্রণ। বীজের মান নিয়ন্ত্রণ আসলে কিভাবে করা যায়, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। বীজের মান নিয়ন্ত্রণের করার উপায়টা হলো, প্রথমে আমরা বীজের বিশুদ্ধতা নির্ণয় করব। বীজের ভেতরে ঘাসের বীজ আছে কিনা সেটি আমরা দেখব। বীজের ভেতরে অন্য শস্যের বীজ আছে কিনা সেটি আমরা দেখব। তারপরে আমরা পাথর বা ময়লা আছে কিনা সেটিও আমরা দেখব। এদের বিশুদ্ধ বীজ কতটুকু রয়েছে আর অন্যান্য জিনিস কতটুকু রয়েছে সেটির একটি শতকরা পরিমাণ আমরা নির্ধারণ করে বীজের মান নিয়ন্ত্রণ করতে পারব। আচ্ছা, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা। অঙ্কুরোদ্গম ক্ষমতা মানে 100টি বীজের মধ্যে কতগুলো বীজ গজায় সেটির একটি পরিমাণ দেখা। ধরলাম 100টি বীজের মধ্যে 80টি গজালো, তাহলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হবে 80%। আচ্ছা,
বীজের আর্দ্রতা পরীক্ষা। বীজের আর্দ্রতা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? একটা নমুনা বীজ নিতে হবে। মানে নমুনা বীজ বলতে কিছু পরিমাণ বীজ নিতে হবে। বীজ নিয়ে সেটিকে ওজন করতে হবে। ওজন করার পরে সেই ওজন কত হলো সেটা আমরা খাতায় লিখে রাখবো। ধরলাম ওজন হলো 5 কেজি। আচ্ছা, এরপরে বীজ শুকানোর পরে ওজন হয়ে গেল 4.5 কেজি। তাহলে ওজন হ্রাস পেল কত? 0.5 কেজি, মানে আধা কেজি। আধা কেজি ওজন হ্রাস পেয়ে গেল। এরপরে আগে ছিল, এখন আধা কেজি ওজন হ্রাস পেল, আর আগে ছিল 5 কেজি। আধা কেজি ভাগ 5 কেজি গুণ 100, যা হবে ফলাফল, যা হবে তাই হবে আর্দ্রতার শতকরা হার। তাহলে একটা সূত্র তৈরি হলো। আর্দ্রতার শতকরা হার কি হবে? নমুনা বীজের ওজন, এইটা সবসময় বেশি হয়, বিয়োগ নমুনা বীজ শুকানোর পর, এটি সবসময় কম হয়, ভাগ নমুনা বীজের ওজন গুণ 100। বীজের জীবনী শক্তি পরীক্ষা, মানে বীজটি বেঁচে আছে না মরে গেছে সেটির একটি পরীক্ষা করা হয়। এটি সাধারণত বীজ গজায় কিনা সেটি পরীক্ষা করলেই বীজের জীবনী শক্তি পরীক্ষা হয়ে যায়। যেটির জীবন আছে সেটি গজাবে, এটাই স্বাভাবিক। বীজ বিপণন। বীজ বিপণন, আমরা প্যাকেট করে বীজগুলোকে রেখে তারপরে ক্রেতাকে দিলেই সে নেবে না। ক্রেতাকে কিছু জিনিস আমাদেরকে জানাতে হবে, কিছু তথ্য বীজ সম্পর্কে জানাতে হবে, তারপরে সেটা বিক্রি হবে। কি কি জিনিস জানতে হবে? এটি পরীক্ষায় আসে, অনেক সময় পরীক্ষায় আসে যে কি কি জিনিস বীজ বিপণনের সময় ক্রেতাকে দেখাতে হয়। 1 নম্বর, বীজের জাত নির্ধারণ, মানে বীজের জাতের নাম লিখতে হবে প্যাকেটের গায়ে। বীজের পরিমাণ নির্ধারণ, মানে বীজের পরিমাণ কত, প্যাকেটের ভিতরে কত কেজি আছে সেটি লিখতে হবে। এরপর লিখতে হবে বীজটি অনুমোদন প্রাপ্ত কিনা। এই বীজ অনুমোদন করার জন্য কিছু সংস্থা রয়েছে, যেমন বিএডিসি সহ আরও কিছু সংস্থা রয়েছে যারা বীজ অনুমোদন দিয়ে থাকে। তো বীজ অনুমোদিত কি না সেটি লেখা থাকতে হবে। বীজের অঙ্কুরোদ্গমের হার, বিশুদ্ধতার হার, বীজের আর্দ্রতা, বীজের জীবনকাল, বীজ উৎপাদনকারী সংস্থার নাম, বীজ অনুমোদন সংস্থার নাম, বীজ বপন পদ্ধতি, সংরক্ষণের নির্দেশ, বীজের মূল্য, এই কয়েকটা জিনিস লেখা থাকতে হবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হলো বীজ সংরক্ষণের গুরুত্ব কি? বীজ আমরা কেন সংরক্ষণ করি? এক কথায় যদি বলতে হয়, বীজ যাতে মারা না যায়, নষ্ট না হয়, পাখি, ছত্রাক ইত্যাদি দ্বারা আক্রান্ত না হয়, বা ইঁদুর খেয়ে না ফেলে, বা অন্যান্য বালি, ধূলিকণা, নুড়ি পাথর ইত্যাদির সাথে মিশে নষ্ট না হয়ে যায়, সেজন্য আমরা বীজ সংরক্ষণ করব। আচ্ছা, আবার বীজ সংরক্ষণ না করলে কি হবে? ভবিষ্যতে ফসল ফলানো যাবে না। এই কারণে আমাদেরকে বীজ সংরক্ষণ করতে হবে। বীজ সংরক্ষণের পদ্ধতি, এখানে একটা বিষয় রয়েছে। বীজ সংরক্ষণের যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করব, সেই পদ্ধতিগুলো পরীক্ষায় আসে, সৃজনশীলে আসে বা আসতে পারে। বীজ শুকানো ও চটের বস্তায় সংরক্ষণ। চটের বস্তায় সংরক্ষণ। আচ্ছা, বীজ শুকানোর অর্থ কি? বীজ শুকানোর অর্থ হলো বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা সরিয়ে ফেলা। তো আর্দ্রতার পরিমাণ 12 থেকে 13% হলে ভালো হয়। বাংলাদেশের বীজকে সাধারণত বাংলাদেশিরা
সূর্যের তাপে বাংলাদেশে বীজ শুকানো হয় রোদে বা সূর্যের তাপে। এই আর্দ্রতা 12 থেকে 13% নামাতে বীজকে প্রায় প্রতিদিন প্রখর রোদে শুকাতে হয়। ঠিকমতো শুকিয়েছে কিনা তা দাঁত দিয়ে কামড় দিলেই বোঝা যায়। যদি সেটা কট করে শব্দ হয় তাহলে বুঝতে হবে সেটি ভালোভাবে শুকিয়েছে। আর বীজকে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য নিম পাতা, নিমের শিকড়, আপেল বীজের গুঁড়া, বিষ কাটালি ইত্যাদি মেশানো হয়। আপেল বীজের গুঁড়া সাধারণত আমাদের দেশে করা হয় না। ধান গোলায় সংরক্ষণ। গোলার ভিতরে এবং বাইরে, ধানের গোলার ভিতরে এবং বাইরে মাটির প্রলেপ দিয়ে তার ভেতরে বীজগুলোকে রেখে ভালো করে গোলার মুখ বন্ধ করে গোবর দিয়ে সাথে মাটি মিশিয়ে প্রলেপ দিলেই সংরক্ষণ করা যায়। ডোলে সংরক্ষণ। ডোল হলো একটি বাঁশের পাত্র, বাঁশ দ্বারা তৈরি পাত্র। এটি গোলাকারও হয়ে থাকে, আবার চারকোনাও হয়ে থাকে। এখানে ডোলের ভিতরে বাইরে একইভাবে গোবর দিয়ে বায়ু শূন্য করে ফেলতে হবে, মানে বাতাস যাতে বাইরে থেকে ভিতরে না যায় সেজন্য গোবর দিয়ে লেপে ফেলতে হবে। তারপরে ভিতরে বীজ রেখে তারপরে ঢাকনা আটকে তারপরে আবার ঢাকনার মুখে আবার গোবর দিয়ে লেপে দিতে হবে। এইভাবে ডোলে সংরক্ষণ করা যায়। পলিথিন ব্যাগে সংরক্ষণ করা যায়, তবে পলিথিন ব্যাগ যেন তেন পলিথিন ব্যাগ হলে হয় না। RDRS রংপুর রুরাল ডেভেলপমেন্ট অথরিটি একটি ব্যাগ তৈরি করেছে। সেই ব্যাগটি কিছুটা মোটা হয়। সেই ব্যাগের ভেতরে বাতাস না ঢুকিয়ে বীজগুলোকে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। মটকায় সংরক্ষণ। মটকা হলো এই ধরনের একটি মাটির পাত্র। এটির ভেতরে কি করা হয়, মাটির পাত্রের গায়ে আলকাত্রার প্রলেপ দেওয়া হয় এবং ভিতরে বীজ রেখে মুখটি মাটি দিয়ে বন্ধ করে রাখা হয়। এভাবেও আমরা কি করতে পারি, সংরক্ষণ করতে পারি। তো আজকের আলোচনায় আমরা বুঝলাম কিভাবে বীজ সংরক্ষণ করা যায় এবং বীজ সংরক্ষণ করতে হলে কি কি বিষয় মাথায় রাখতে হবে। বীজ শুকানো, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বীজ সংরক্ষণ কাকে বলে, বীজ উৎপাদন এর জন্য কি কি জিনিস মনে রাখতে হবে, বীজ শুকানো কাকে বলে, বীজ শুকাতে হলে কি কি জিনিস মনে রাখতে হবে, বীজ শুকানোর পদ্ধতি কিভাবে বীজ শুকানো যায়, বীজ শুকালে কি কি সুবিধা হবে, বীজ প্রক্রিয়াজাতকরণ কাকে বলে, বীজ প্রক্রিয়াজাতকরণ করলে কি কি সুবিধা পাওয়া যায়, আর বীজের মান বলতে কি বুঝো, বীজের মান নিয়ন্ত্রণের জন্য কি কি বিষয়ে আমাদের কাজ করতে হবে, বীজ অঙ্কুরোদ্গম পরীক্ষা কিভাবে করা হয়, বীজের আর্দ্রতা পরীক্ষা কিভাবে করা হয়, বীজের জীবনী শক্তি কাকে বলে, বীজ বিপণনের মানে বিক্রির জন্য, মার্কেটিংয়ের জন্য কি কি বিষয়গুলো বিক্রেতাকে দেখাতে হবে সেগুলো পয়েন্ট আকারে পড়তে হবে। বীজ সংরক্ষণের গুরুত্ব কি, বীজ সংরক্ষণ, বাংলাদেশে বীজ সংরক্ষণ সাধারণত সূর্যের আলোয় করা হয়, কিভাবে করা হয় সেটি পড়তে হবে। ধানের গোলায় বীজ সংরক্ষণ, ডোলে বীজ সংরক্ষণ, পলিথিনে বীজ সংরক্ষণ, যে কোনো পদ্ধতির নাম উল্লেখ করে পরীক্ষা আসতে পারে। ধন্যবাদ সবাইকে।